আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুপেন লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা সফটওয়্যার মেইনটেনেন্স এন্ড মেইনটেনেন্স প্রসেস মডেল সম্পর্কে জানবো এবং সফটওয়্যার মেইনটেনেন্সে কি পরিমাণে কস্টিং আসে সেটা সম্পর্কে জানবো। তো এখান থেকে আমাদের মূলত দুই টাইপের কোশ্চেন আসতে পারে। মেইনটেনেন্স প্রসেস মডেল সম্পর্কে জানতে পারে, সফটওয়্যার মেইনটেনেন্সের কয়েকটা ক্যাটাগরি আছে, কয়েকটা টাইপ আছে, সেগুলো সম্পর্কে জানতে পারে। আরেকটা প্রশ্নে আমাদের একটা সফটওয়্যার ডিটেলস দেওয়া আছে এবং আমাকে বললো যে এইখানের এই মডেলটা এই সফটওয়্যারটাকে এখন মেইনটেইন করতে বা কিছু বাগ আছে এগুলোকে ফিক্স করতে আমার কয় টাকা লাগবে এটা বের করে দাও। ঠিক আছে, সো এটা আমাদের চাইতে পারে। সো চলেন শুরু করা যাক। সো সফটওয়্যার মেইনটেনেন্স মিন্স চেঞ্জিং অর আপডেটিং সফটওয়্যার আফটার ডিপ্লয়মেন্ট সো দ্যাট ইট কন্টিনিউ টু ওয়ার্ক প্রপারলি এন্ড সার্ভ ইউজার নিডস। সো সফটওয়্যার মেইনটেনেন্স বা সফটওয়্যার আপডেট সম্পর্কে জানেন না এরকম কেউ নাই আমার এখানে, আমার অন্তত চ্যানেল, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ কি? কারণ আপনারা প্রতিনিয়ত বিভিন্ন সফটওয়্যার আপডেট করতেছেন। কেন আপডেট করতেছেন? কারণ প্রিভিয়াস সফটওয়্যারে বেশ কিছু ইস্যু থাকে, আপডেট করলে ইস্যুগুলো ফিক্স হয়ে যায়। এবার সোজা বাংলা কথা, ঠিক আছে? সো সফটওয়্যার মেইনটেনেন্স করে আপডেট করা হয়। সো আপনি আপডেট করতেছেন আর অনার লেভেলে যারা আছে তারা কিন্তু সফটওয়্যারটাকে মেইনটেইন করতেছে। ওকে, কোন বাগ আসলে সেগুলোকে ফিক্স করতেছে, করে আবার আপডেট রিলিজ করতেছে, আপনি আপডেট করতেছেন। এ সফটওয়্যার সিস্টেম লিভস ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড এন্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড কিপস চেঞ্জিং। ইউজার্স ফাইন্ড বাগ, লাইক আমি এখানে একটা সফটওয়্যার যদি ছাড়ি, সেই সফটওয়্যার যদি বাগ থাকে তাহলে অবশ্যই এটাকে আপডেট করতে হবে বা মেইনটেইন করে ঠিক করতে হবে। অর্গানাইজেশন চেঞ্জ রুলস, অর্গানাইজেশন রুল চেঞ্জ করতে পারে। হার্ডওয়্যার এন্ড অপারেটিং সিস্টেম ইভলভ, লাইক আপনারা হয়তো এখন হচ্ছে ওই যে সিওসি বা ক্ল্যাশ অফ ক্ল্যান যদি খেলতে যান, ওল্ড যে ফোনগুলো ছিল সেই ফোনগুলো হয়তো বা এখন হচ্ছে সিওসি কে নিতে পারে না। লাইক এখানে সিওসির কারেন্ট ভার্সন হয়তো লেখা আছে অ্যান্ড্রয়েড এতর উপরে। ওকে, সো হার্ডওয়্যার এন্ড অপারেটিং সিস্টেম যদি ইভলভ হয় তখন হচ্ছে আমাদের সফটওয়্যারগুলোকে আপডেট করতে হয়। নিউ ফিচার্স বিকাম নেসেসারি, বেশ কিছু নিউ ফিচার্স, লাইক এখন এই এআই এর যুগে এসে আপনি যদি এআই ইন্টিগ্রেটেড কোনো অ্যাপস, যদি একটা অ্যাপস ছাড়বেন বাট এখানে এআই ইন্টিগ্রেট করলেন না, সেটা আপনার জন্য লস। আর যারা প্রিভিয়াসলি হচ্ছে অ্যাপস লঞ্চ করেছিল তাদেরকে এখন মেইনটেইন করার জন্য কিন্তু এআই ইন্টিগ্রেট করা লাগতেছে, তখনও তাদেরকে মেইনটেইন সফটওয়্যার মেইনটেনেন্স সাপোর্ট নিতে হচ্ছে। ওল্ড ফিচার বিকাম ইউজলেস, পুরাতন ফিচারগুলো ইউজলেস হয়ে গেছে। ওকে, এই তো আমাদের বিষয়টা এখন। সো মেইনটেনেন্স ইজ দ্য প্রসেস অফ মডিফাইং সফটওয়্যার টু কিপ ইট ইউজফুল, রিলায়েবল এন্ড রিলিভেন্ট ওভার টাইম। সো এগুলো হচ্ছে সবকিছু আপনারা দেখে নেবেন, একবার পড়ে নেবেন স্ক্রিনশট দিয়ে বা স্টপ করে। ওকে, মেইন গোলস অফ সফটওয়্যার মেইনটেনেন্স, সফটওয়্যার মেইনটেনেন্স এর মেইন গোল দিয়ে আছে, এখন নিচে দিয়ে যায় ক্যাটাগরিজ অফ সফটওয়্যার মেইনটেনেন্স। সফটওয়্যার মেইনটেনেন্সকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগকে আমরা বলতেছি কারেক্টিভ মেইনটেনেন্স। কারেক্টিভ মেইনটেনেন্স, কারেক্টিভ মেইনটেনেন্স কি? লাইক আমার একটা সফটওয়্যার আছে, কারেক্টিভ মেইনটেনেন্স কিন্তু আবার দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে ইমার্জেন্সি কারেকশন, আর একটা হচ্ছে স্কেডিউলড কারেকশন। স্কেডিউলড কারেকশন, ওকে। সো কোনটা কি ধরনের সেটা দেখি চলেন। আপনি একটা সফটওয়্যার বানাইছেন, ধরে নেন হচ্ছে আপনি একটা শপিং কার্টের একটা শপিং একটা অ্যাপস বানাইছেন, ই কমার্স একটা অ্যাপস বানাইছেন। এখন এই অ্যাপসটা দেখা যাচ্ছে আমার কাছে আপনি সেল করছেন, আজকে হচ্ছে 5তম দিন আপনার কাছ থেকে আমি কিনছি, বাট হঠাৎ করে সার্ভার লোড বেশি হওয়ার কারণে বা যে কোনো কারণে আমার অ্যাপসটা বন্ধ হয়ে গেছে বা আমার অ্যাপসটা ক্রাশ করছে। সো আপনি তখন কি করবেন? তখন আপনাকে এটাকে ফিক্স করার জন্য আপনি কি করবেন? এটা মেইনটেনেন্স এর আন্ডারে নিয়ে যাবেন। সো কোনো একটা কিছু নষ্ট হয়েছে বা ক্রাশ করছে, এইটাকে যখন আপনি ফিক্স করার জন্য মেইনটেনেন্স এ নিয়ে যাচ্ছেন, এটাকে আমরা বলতেছি কারেক্টিভ মেইনটেনেন্স। অর্থাৎ কোনো একটা ভুল কিছু ছিল সেটাকে কারেক্ট করতেছেন, এই জন্য যে মেইনটেনেন্স সেটাকে আমরা বলছি কারেক্টিভ মেইনটেনেন্স। ওকে, এখন কারেক্টিভ মেইনটেনেন্স আবার ইমার্জেন্সি আর স্কেডিউলড কেন? ইমার্জেন্সি মানে হচ্ছে যেমন অ্যাপসটা যদি ইনস্ট্যান্ট ক্রাশ করে এবং সেটা যদি আমি ইনস্ট্যান্ট ফিক্স না করতে পারি, ইমার্জেন্সি যদি এটাকে কারেক্ট না করা হয় তাহলে কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে, তাই না? সো তখন হচ্ছে আমরা এটাকে বলছি কারেক্ট ইমার্জেন্সি কারেকশন। আর স্কেডিউল কারেকশন বলতে ধরে নিচ্ছি আমার যে অ্যাপসটা আপনি ডেভেলপ করে দিয়েছেন সেই অ্যাপসে বেশ কিছু সমস্যা আছে, ঠিক আছে? ধরে নিচ্ছি এই অ্যাপসে নাইট মোড অপশন আছে বাট ওটা অন হয় না, মানে টাচ করলেও আমাদের আলো জ্বলেই থাকে, এরকম আর কি সিচুয়েশনটা। সো এরকম যেগুলো মাইনর ইস্যু আছে, এই মাইনর ইস্যুগুলো আপনি চাইলে কিন্তু আপনার সাথে আমার ডিল থাকতে পারে যে এরকম ক্রাশ করলে আমি ইনস্ট্যান্ট আপনাকে ঠিক করে দিব। আর আরেকটা থাকতে পারে মাইনর ইস্যুগুলো আমি প্রত্যেক এক সপ্তাহ পর পর আপনি আমাকে আপডেট দিবেন, যা যা লাগবে আমি সবগুলো আপডেট করে দিব। সো স্কেডিউলড কারেকশন। ওকে, সো কারেক্টিভ মেইনটেনেন্স, এখানে যদি আপনারা পুরোটা পড়েন সেম জিনিসটা বুঝবেন আমি যা বলছি। সো এখানে টাইপস কি? কারেকশন না, ইমার্জেন্সি রিপেয়ার, যদি আর্জেন্ট ফিক্সিং বিকজ দ্য ইস্যু ইজ সিভিয়ার, ঠিক আছে? স্কেডিউলড রিপেয়ার কখন করা হয়? ফিক্সিং প্ল্যান্ড ফর এ প্রপার মেইনটেনেন্স সাইকেল, ঠিক আছে? যে স্কেডিউল এটা ফাইন। সো কারেক্টিভ মেইনটেনেন্স আশা করে বুঝছি। এরপরে আসলে হচ্ছে আমাদের অ্যাডাপটিভ মেইনটেনেন্স। ওকে, অ্যাডাপটিভ মেইনটেনেন্স, অ্যাডাপটিভ মেইনটেনেন্স মানে কি? অ্যাডাপটিভ মেইনটেনেন্স মানে হচ্ছে লেটস সে আমার ওই অ্যাপসে প্রিভিয়াস যুগের যে চ্যাটবট ছিল তারা যাকে বেশ কিছু হচ্ছে কোশ্চেন সেট করে দিয়ে থাকতো, ইউজার এসে স্পেসিফিক কোশ্চেনই করতে পারতো, সেটা অনুযায়ী সে হচ্ছে যে চ্যাটবটের মতো অ্যান্সার দিত। বাট এই এআই জামানায় এসে যদি আপনি সেম জিনিসটা করেন তাহলে হচ্ছে আপনি ব্যাকডেটেড থেকে যাবেন, অর্থাৎ আপনার এখন অ্যাডপ্ট করা ম্যান্ডেটরি হয়ে গেছে। ওকে, আপনার ধরে নিচ্ছি আপনি 2019 সালে অ্যাপসটা ডেভেলপ করছিলেন, করার পর আর এটাতে হাত দেন নাই, ওই 19 সালের মান্নাত তামলের সবকিছু প্রযুক্তি আছে, আপনার এখন কি করতে হবে? এখন আপনি যুগের সাথে তাল মিলাইতে গেলে এখানে এআই ইন্টিগ্রেট করতে হবে, এখানে একটা র্যাগ এজেন্ট দিতে হবে। সেই র্যাগ এজেন্ট কি করবে? আপনার যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনার কোম্পানি ডিটেলস অনুযায়ী সেগুলো তার উত্তর দিবে স্মার্টলি। ওকে, সেটা আপনার জন্য ম্যান্ডেটরি রয়েছে। সো অ্যাডাপটিভ, আশা করি জিনিসটা এখন বুঝতে পারছি। অ্যাডাপটিভ কখন হচ্ছে? যখন আপনার অ্যাডজাস্টমেন্ট বা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে তখন আপনার দরকার, ঠিক আছে? এরকম না যে সফটওয়্যারটা চলতেইছে না, ওকে, এরকম না কিন্তু কাহিনীটা। সরি,
সো এই হচ্ছে আমাদের অ্যাডাপটিভ মেইনটেনেন্স। অ্যাডাপটিভ মেইনটেনেন্স আমাকে কাইন্ড অফ হচ্ছে যুগের সাথে তাল মেলানোর জন্য বাধ্য করা হয়, বা এরকম ইন্টিগ্রেশন যদি দরকার হয় তখন যে ধরনের মেইনটেইন করা হয় সেটাকে আমরা বলছি অ্যাডাপটিভ মেইনটেনেন্স। ওকে, সো এটা গেল যে আপাতত এটা আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের কোনো বাগ থাকে না, যে বাগ ফিক্স করার জন্য মেইনটেনেন্সে যাচ্ছে, এখানে ইমপ্রুভমেন্টের জন্য যাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে পারফেক্টিভ মেইনটেনেন্স, ওইটার মতোই বাট সেম না। পারফেক্টিভ মেইনটেনেন্স হচ্ছে আপনার ধরে নেন আমার একটা ওয়েবসাইট আছে, বাট এই ওয়েবসাইটে আমার কিছু লেটস সে দেখা যাচ্ছে এই জায়গায় একটা ইমেজ থাকার কথা ছিল, সেটা একটু এই সাইডে নড়ে আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটা যদি লোড টাইম ধরি, যে এখানে কোনো ইউজার প্রবেশ করলে 3 সেকেন্ড লাগে বা 5 সেকেন্ড লাগে হচ্ছে সেটাকে লোড হইতে, আর আমি চাচ্ছি এটাকে আরেকটু কমায় নিয়ে আসতে, পারফেক্টের দিকে নিয়ে আসতে। ইমপ্রুভিং ইন্টারফেস ডিজাইন, যেটা বললাম এখানে কোনো একটা ইন্টারফেসের সমস্যা আছে, এডিং ইউজফুল নিউ ফিচার্স। তো পারফেকশনের দিকে যত নিয়ে যাওয়া হবে, পারফেকশনের জন্য যদি কোনো মেইনটেনেন্স করে সেটাকে আমরা বলছি পারফেক্টিভ মেইনটেনেন্স। সো অ্যাডাপটিভ মেইনটেনেন্স, পারফেক্টিভ মেইনটেনেন্স এর মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে, এগুলো একবারে গুলাই ফেলা যাবে না। সো আশা করি জিনিসটা বুঝাতে পারছি। ওকে, এরপরে আসা হচ্ছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স। প্রিভেন্টিভ মেইনটেনেন্স মানে আপনার ধরে নিচ্ছি আপনি এমন একটা অ্যালগরিদম ইউজ করছেন বা এমন একটা কিছু ইউজ করছেন ব্যাক এন্ডে, যেটা থ্রুতে ইজিলি হচ্ছে আপনার সার্ভারে হচ্ছে কি করা যায়, অ্যাটাক করা যায়। ঠিক আছে, সো আপনি চাইবেন না, আপনি আপনি দেখতেছেন হ্যাঁ রিসেন্ট ট্রেন্ডে ওই মেথোডোলজি ইউজ করে যদি কোনো অ্যাটাক করা হয় তাহলে ওটার হচ্ছে সাকসেস রেট বেশি। সো আপনি তখন কি করবেন, আপনি প্রিভেন্টিভ মেইনটেনেন্সে যাবেন, যে হচ্ছে কি করবেন, ওই ধরনের যে মেথোডোলজি ছিল সেটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন, যাতে আপনার ওয়েবসাইট বা আপনার সার্ভার বা অ্যাপস যেন হচ্ছে সুরক্ষিত থাকে। ঠিক আছে, প্রিভেন্টিভ মেইনটেনেন্স ইজ ডান টু অ্যাভয়েড ফিউচার প্রবলেমস, ফিউচার প্রবলেমসকে অ্যাভয়েড করার জন্য করা হয়। ওকে, আশা করি বুঝতে পারছি। ওকে, সো থিওরিটিক্যাল আলোচনা গেল, আর কোনো থিওরিটিক্যাল তেমন আলোচনা নাই, এগুলো হচ্ছে সামারি, সামারিটা দেখে নেবেন। এরপরে আসা হচ্ছে মেইনটেনেন্স প্রসেস মডেল। সো এই যে মেইনটেনেন্স যা যা বললাম, মেইনটেনেন্সকেও আমরা দুই ভাগে আবার ভাগ করতেছি, প্রসেস মডেলকে আর কি। হ্যাঁ, যে আমার যদি খুব মেজর একটা প্রবলেম হয়, মেজর একটা চেঞ্জ নিয়ে আসা উচিত আমার সিস্টেমে। দেখা যাচ্ছে আমি 10 বছর আগে একটা অ্যাপস হচ্ছে ডেভেলপ করছিলাম, মাঝখানে আর হাত দেওয়া হয়নি কোনো, আর 10 বছর পরে আমার এখানে এআই ইনক্লুড করতে হবে বা আদার্স যত টেকনোলজি আছে, যত মডার্ন আছে, সব এখানে অ্যাড করতে যাচ্ছি। সো এটা একটা ভাস্ট ওয়ার্ক। সো এই ক্ষেত্রে একটা প্রসেস মডেল আমাকে অনুসরণ করতে হবে। আর একটা হচ্ছে ধরেন আমি 5 মাস আগে একটা সফটওয়্যার লঞ্চ করছি বা অ্যাপস লঞ্চ করছি, সেইটাতে আমাকে কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। সো দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওকে, হিউজ ডিফারেন্স আছে, এবং দুইটার প্রসেস মডেল কিন্তু ডিফারেন্ট। ওকে, দুইটার মেইনটেনেন্স প্রসেস মডেল ডিফারেন্ট। সো চলেন দেখি মেইনটেনেন্স প্রসেস মডেল 1। মেইনটেনেন্স প্রসেস মডেল 1 কি বলতেছে, দ্য মডেল ইজ সুইটেবল when the required changes are small or moderate and existing software can be modified directly. ওকে, যখন স্মল এবং মডারেট চেঞ্জ দরকার তখন আমাদের প্রসেস মডেল 1 ঠিক আছে, যে সর্বপ্রথম আমরা রিকোয়ারমেন্টস গুলোকে গ্যাদার করি। ঠিক আছে, ইউজারের কি রিকোয়ারমেন্টস আছে, এরপরে সেই রিকোয়ারমেন্টস আমরা হচ্ছে চেঞ্জ নিয়ে আসি, তারপরে কোড চেঞ্জ করি, কোড চেঞ্জ করার পরে আমরা হচ্ছে ডিভাইস কোড চেঞ্জ স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করি, তারপর হচ্ছে কি করি, অ্যাপ্লাই কোড চেঞ্জ স্ট্র্যাটেজিস টু দ্য ওল্ড কোডস এর উপরে অ্যাপ্লাই করি। এরপরে আমাদের আরো দুইটা ইম্পর্টেন্ট কাজ আছে, একটা হচ্ছে টেস্টিং এ পাঠানো এবং আমার প্রত্যেকটা সফটওয়্যারের একটা করে ডকুমেন্টেশন থাকে। ঠিক আছে, সো আমাদের এই যে এখানে কি কি চেঞ্জ হয়েছে, কি কি ডিলিট হয়েছে, হাবি জাবি সবকিছু আমাকে ডকুমেন্টস আপডেট করা। সো এটা হচ্ছে মেইনটেনেন্স প্রসেস মডেল 1। ওকে, সো এটা এখানে স্টেপগুলো আবার লেখা আছে, সো এটা একটু দেখে নেবেন, আশা করি জিনিসটা বুঝতে পারবেন। সো এরপরে এটার অ্যাডভান্টেজ কি, এটা ফাস্টার ফর স্মল চেঞ্জেস, স্মল চেঞ্জ হইলে ফাস্টার কাজ করে, প্র্যাকটিক্যাল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড, সুইটেবল ফর মাইনর বাগ ফিক্সেস এন্ড ফিচার অ্যাডজাস্টমেন্ট। সো এটা খুব ছোট ছোট চেঞ্জের জন্য আমাদের এই প্রসেস মডেল 1টা কার্যকর। ওকে, সো সিনারিও দেখে যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এখানে হচ্ছে স্মল চেঞ্জেস বা মডারেট চেঞ্জ হলে হচ্ছে, তখন আপনি এই ফিগারটা বা এই ডায়াগ্রামটা আঁকাই দিয়ে আসবেন। ওকে, আচ্ছা, মেইনটেনেন্স প্রসেস মডেল 2, একটু আগে যেটা বললাম 10 বছর আগে আপনি একটা অ্যাপস ডেভেলপ করছেন, সেটাকে যদি আপনার এখন কি করতে হয়, চেঞ্জ করতে হয়, তখন আপনার কিন্তু অনেক ঝামেলা হবে। ওকে, সো এই ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে মেইনটেনেন্স প্রসেস মডেল 2, যেখানে দুইটা স্টেজে প্রথমে কি করা হয়, সফটওয়্যারটাকে মেইনটেইন করা হয়। সো দুইটা স্টেজের প্রথমটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং, পরেরটা হচ্ছে ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং। স্টেজ 1 এ কি করা হয়, রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয়, সেকেন্ড স্টেজে ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং করা হয়। অর্থাৎ 10 বছর আগের যে অ্যাপস আছে সেই অ্যাপসের কোড দেখে সেটার মডিউল স্পেসিফিকেশন করে, সেটার ডিজাইনটা নির্ধারণ করে, আর কি কি রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আছে সবকিছু এগুলো অ্যানালাইসিস করা। অর্থাৎ নিচ থেকে, রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে আমরা নিচ থেকে যাচ্ছি। ফরওয়ার্ডে কি হয়, জেনারেলি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ইউজারের রিকোয়ারমেন্টস নেওয়া হয়, তারপর ডিজাইন করা হয়, তারপর মডিউল স্পেসিফিকেশন করা হয়, তারপরে কোড করা হয়। আর এই জন্য এটাকে ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং বলতেছিলাম। রিভার্স ইঞ্জিনিয়ারিং কেন বলতেছি, কারণ 10 বছর আগের যে অ্যাপস আছে সেই অ্যাপসে আমার মেজর চেঞ্জ নিয়ে আসতে হবে, অ্যাপসে দেখা যাচ্ছে ডকুমেন্টেশন নেই বা আদার্স কিছু নেই, আমাকে কোডকে প্রথমে কি করতে হবে, দেখতে হবে। কোডটা থেকে আমরা মডিউল স্পেসিফাই করবো যে হ্যাঁ এই কোডে এই মডিউল আছে, মডিউল স্পেসিফিকেশনের পরে আমি ডিজাইন করবো। ঠিক আছে, ডিজাইনের পরে মডিউল স্পেসিফিকেশনের ডিজাইনের পরে আমি বুঝতে পারবো যে এটার রিকোয়ারমেন্টস কি কি ছিল, রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন। এইখান থেকে আমরা আরো বেশ কিছু অ্যাড, যোগ বিয়োগ সবকিছু করে চেঞ্জড রিকোয়ারমেন্টস নামক একটা সামারি বানাবো। সেই সামারিটাই হচ্ছে আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ফল। আফটার দ্যাট আমরা কি করবো, এই চেঞ্জড রিকোয়ারমেন্টসটাকে আমরা ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং এ পাঠাবো। ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং কি, ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং হচ্ছে সামনের দিকে যাবে, রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন হবে, মানে এই চেঞ্জড রিকোয়ারমেন্টস থেকে জাস্ট এইটার প্যারালালে জাস্ট একটা লাইন মনে রাখলে আপনি আরেকটা পেয়ে যাবেন, ডিজাইন, মডিউল স্পেসিফিকেশন, কোড। ওকে, সো রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন হবে, তারপর সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী ডিজাইন হবে, ডিজাইন অনুযায়ী মডিউল স্পেসিফাই হবে, মডিউল স্পেসিফিকেশন অনুযায়ী কোড করা হবে। সো এইটাই হচ্ছে আমাদের মেইনটেনেন্স প্রসেস মডেল 2, যেটাতে আমাদের দুইটা ফেজ থাকে, রিভার্স ইঞ্জিনিয়ারিং এন্ড ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, সো এখানে হচ্ছে আবার লেখা আছে, এগুলো একটু দেখে নেবেন। সো এখানে হচ্ছে আপনি যদি দেখেন, সাপোজ a 10 year old university management system has confusing code and missing documents. Before changing it, significant engineers first analyze. So আপনাকে এরকম একটা কি দিবে, একটা হচ্ছে থিওরি, আপনাকে হচ্ছে একটা
সিনারিও দিবে, সিনারিও থেকে আপনাকে বলবে এখানে প্রসেস মডেল ডিজাইন করেন। সো আপনাকে কিন্তু বলবেন প্রসেস মডেল 1 প্রসেস মডেল 2 ডিজাইন করেন, আপনাকে প্রসেস মডেল ডিজাইন করতে বলবে, তখন আপনাকে আপনার জাস্টিফিকেশন অনুযায়ী যেটা মনে হয় সেটা আপনি ড্র করবেন, এবং এই ক্ষেত্রে আপনার কি ইউজ করতে হবে, অবভিয়াসলি এখানে হচ্ছে আপনার প্রসেস মডেল 2 তে আমরা যেটা দেখলাম সেটা আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, ফাইন। এখন আসেন, এই যে চেঞ্জ চেঞ্জ আমরা এত এত চিল্লাচ্ছি, ওকে, চেঞ্জ চেঞ্জ এত এত চিল্লাচ্ছি, সো যেটা হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ করতে আমার টাকা লাগবে কত, ঠিক আছে, মেইনটেনেন্স কস্ট কত আসবে সেটা আমরা এখন এস্টিমেট করব, এস্টিমেশন অফ অ্যাপ্রক্সিমেট মেইনটেনেন্স কস্ট। ওকে, এবং এটাও মূলত কোকোমো মডেলের থ্রুতে এটাও করা হয়, কোকোমো মডেলের থ্রুতে। ওকে, সো চলেন দেখি, সফটওয়্যার মেইনটেনেন্স ইজ নট ফ্রি and in real projects it often consumes a very large portion of the total software life cycle cost। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা অনেক পুরাতন বা অনেক জাস্টিফিকেশন লাগবে এরকম একটা সফটওয়্যারকে মেইনটেইন করার থেকে ওইটাকে আবার স্ক্র্যাচ থেকে বিল্ড করা বেটার, কারণ স্ক্র্যাচ থেকে বিল্ড করলে আপনি শুধুমাত্র ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং করতেছেন, আর যখন মেইনটেনেন্সে যাচ্ছেন ওই বিশাল সফটওয়্যার নিয়ে তখন আপনাকে প্রথমে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হচ্ছে, তারপরে ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং করতে হচ্ছে। ওকে, সো এটা আপনার মাথায় রাখতে হবে। সো ফাইন, চলুন শুরু করি। ওয়ান সিম্পল ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট মেইনটেনেন্স কস্ট ইজ অ্যাজ হাউ মাচ অফ দ্য সফটওয়্যার চেঞ্জেস ওভার টাইম, হাউ ডিফিকাল্ট দোজ চেঞ্জেস আর, হাউ এক্সপেন্সিভ দ্য অরিজিনাল সিস্টেম ওয়াজ টু বিল্ড। ওকে, তো এই তিনটা জিনিসের উপরে আমরা মূলত হচ্ছে এখানে একটা টার্ম বের করি, সেটাকে বলি এসিটি। ওকে, এসিটি, এই এসিটির পূর্ণরূপ হচ্ছে অ্যানুয়াল চেঞ্জ ট্রাফিক। আপনি যখনই একটা সফটওয়্যারের মেইনটেনেন্স কস্ট এস্টিমেশন করতে যাবেন তখন আপনাকে সর্বপ্রথম এসিটি বের করতে হবে, এবং এসিটি যেটা বলে সেটা হচ্ছে, ধরে নেন এটা আপনার সফটওয়্যারের কোড, এই সফটওয়্যারের কোডে আপনি মেইনটেনেন্স করার মানে কি, হয়তো কিছু লাইন অ্যাড করবেন, কিছু লাইন ডিলিট করবেন, এবং আপনার প্রিভিয়াসলি বেশ কিছু লাইন আছে। ধরে নিচ্ছি আপনার মেইনটেনেন্সে যাওয়ার আগে আপনার এইখানে টোটাল লাইনস অফ কোড ছিল ধরে নেন 25,000, 25K লক, 25,000 লাইন, ঠিক আছে। সো এসিটি বের করার সময় নিচে থাকবে হচ্ছে কে লক টোটাল, কোন টোটাল, মেইনটেনেন্সে, সফটওয়্যার মেইনটেনেন্সে যাওয়ার আগের যে টোটাল আছে সেইটা, অর্থাৎ 25K লক। ওকে, মেইনটেনেন্সে যাওয়ার পরে আমি ধরে নিচ্ছি এই সফটওয়্যারে 5,000 লাইন অফ কোড অ্যাড হয়েছে, তার মানে কেলক অ্যাডেড, অর্থাৎ কত কিলো লাইনস অফ কোড এখানে অ্যাড হয়েছে সেটা আসবে এখানে, অর্থাৎ 5,000, 5K লক এখানে আসবে, এখানে আসবে 25K লক। এবং ধরে নেন 2000 লাইনস অফ কোড ডিলিট করা হয়েছে, ডিলিট করা হয়েছে, সো এখানে 2K লক। অনেকে যে মিস্টেকটা করেন সেটা হচ্ছে এই 5K লক থেকে 2K লক বাদ দেন। কেন ভাই, আপনি এসিটি ক্যালকুলেট করতেছেন, আপনার ইঞ্জিনিয়ার তো র্যান্ডমলি ডিলিট করে দেয় না যে 5,000 অ্যাড করছে এই জন্য 2000 ডিলিট করে দিয়ে, এরকম তো করেনি, তাকে বুঝে শুনে অনেক কষ্ট করে সবকিছু জাস্টিফাই করে অ্যাডজাস্ট করে ডিলিট করতে হয়েছে। সো এটাও কিন্তু কস্টের মধ্যে যাচ্ছে, অর্থাৎ কত লাইন অ্যাড করছেন, কত লাইন ডিলিট করছেন, টোটালটা উপরে সাম হবে, এবং ভাগ হবে হচ্ছে প্রিভিয়াসলি মেইনটেনেন্সে যাওয়ার আগে টোটাল কত লাইন কোড ছিল। ওকে, সেটা দিয়ে আপনি এসিটি বের করলেন, এসিটি বের করার পরে আপনার কাজ মোটামুটি শেষ। এখন আপনার মেইনটেনেন্স কস্ট বের করার জন্য আপনার ধরে নেন এই সফটওয়্যারটা বানাইতে লাগছিল 2 লাখ টাকা। ওকে, 2 লাখ টাকা লাগছিল। এখন আপনি যেটা করবেন এসিটি কে আপনার ডেভেলপমেন্ট কস্ট, অর্থাৎ এই 2 লাখের সাথে গুণ দিবেন, দিলে আপনার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আপনার মেইনটেনেন্স কস্ট। ওকে, চলেন এটা আমরা একটা এক্সাম্পল করি। ওকে, এখানে বলা আছে ফাইন্ড দ্য মেইনটেনেন্স কস্ট অফ এ সফটওয়্যার প্রোডাক্ট হোয়ার देयर আর টোটাল অফ 55,000 লাইনস অফ কোডিং। টোটাল কত লাইনস অফ কোড আছে, 55K লক, তাই তো। সো আমাকে এসিটি বের করতে হবে, এসিটি, এসিটি ইকুয়াল আমরা এখানে আসবে হচ্ছে কি, এখানে আসবে হচ্ছে নিচে আসবে হচ্ছে 55, আর ডিউরিং মেইনটেনেন্স 8,000, 8,000 এটা 80,000 না, ডিউরিং মেইনটেনেন্স 8,000 লাইনস অফ কোডিং ওয়াজ অ্যাডেড, 8,000 অ্যাড করা হয়েছে, সো 8K লক অ্যাড করা হয়েছে, এবং 3500 লাইনস অফ কোড ডিলিট করা হয়েছে, তো সো প্লাস 3.5K লক। আমি এখানে মাইনাস দিয়ে দিয়েছিলাম, সো এটা ভুল করা যাবে না, 3.5K LOC, ঠিক আছে, ফাইন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি যদি এখানে 11.5 আর 5 55 দেন, এখানে আপনার একটা ভ্যালু আসবে 0 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসবে। এই যে এসিটির ভ্যালুটা পাইছেন আপনার এখন কি করতে হবে, এই ধরে নিচে এখানে এক্সট্রা 0.54 লেটস সে। ওকে, এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে আপনার মেইনটেনেন্স কস্ট ইকুয়াল তাহলে কি হবে, মেইনটেনেন্স কস্ট ইকুয়াল হবে এসিটি ইনটু ডেভেলপমেন্ট টাইমে কত কস্ট ছিল, ডেভেলপমেন্টের সময় 5 লাখ টাকা লাগছিল, সো 5 লাখ টাকা, সো এটার 0.54 না, আমি এখানে 0.50 ধরি, তাহলে আমার এখানে মেইনটেনেন্স লাগবে হচ্ছে 2.5 লাখ টাকা। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের ম্যাথ। সো চলেন লাস্ট ক্লাসে আমরা একটা ম্যাথ করতে করতে চলে আসলাম, এটা একটু করি। সফটওয়্যার কোম্পানি ইজ ডেভেলপিং, এই যে এটা লাস্ট ক্লাসে আমি হচ্ছে এটার আপার পোর্শনটা করছিলাম, অর্থাৎ ক্যালকুলেট ফর ডেভেলপমেন্ট টাইম, এভারেজ স্টাফ সাইজ, ডেভেলপমেন্ট কস্ট সবকিছু আমরা বের করছিলাম, মেইনটেনেন্স কস্টটা আমার বের করা হয়নি, অর্থাৎ এতটুকু পর্যন্ত আমরা করছিলাম। ওকে, এখানে বলা আছে কি দেখেন, আফটার ডেভেলপমেন্ট ডিপ্লয়মেন্ট দ্য সিস্টেম আন্ডারগোজ মেইনটেনেন্স where 25,000 লাইনস অফ কোড আর অ্যাডেড ফর নিউ এআই ফিচার্স এন্ড ইন্টিগ্রেশনস। কত লাইন, 25K, তাই তো। সো টোটাল লাইনস অফ কোড কত ছিল এই সফটওয়্যারে, 120K লোক ছিল, তাই না। যারা হচ্ছে পড়েনি তারা একটু পড়ে নেন, আমি লাস্ট ক্লাসের পরে এটা কন্টিনিউ করতেছি। সো এখানে আমার এসিটি তাহলে কি হবে, এসিটি হবে আমার টোটাল লাইনস অফ কোড কত, 120K লোক, সো 120 নিচে কত লাইনস অফ কোড অ্যাড করা হয়েছে, 25K অ্যাড করা হয়েছে, 25K অফ লাইনস অফ কোড অ্যাড করা হয়েছে, এবং 5,000 লাইনস অফ কোড ডিলিট করা হয়েছে, সো 5K ডিলিট, আবার মাইনাস দিয়ে দিচ্ছি। ওকে, এটা করা যাবে না, 25K প্লাস 5K অর্থাৎ 30K ভাগ 120K, এখানে আসবে হচ্ছে আমার 0.25, এসিটির মান কত আসছে 0.25, এবং এইটার মেইনটেনেন্সে আমি হচ্ছে মেইনটেনেন্স কস্ট, সরি ডেভেলপমেন্ট কস্টটা আমার এখানে বের হয়ে আসবে। এই কোশ্চেনটা যদি আমি সলভ করি, আমি এখানে ডেভেলপমেন্ট কস্ট চাইছি, আমার ডেভেলপমেন্ট কস্ট আমি ধরে নিচ্ছি 30 লাখ টাকা, আমার বের হয়েছে ধরে নিচ্ছি।
এটা আমি বের করছি লেটস সে। এখন আমার যদি হচ্ছে 30 লাখ টাকা হয় তাহলে আমার মেইনটেন্যান্স কস্ট কত হবে? আমি এসিটি বের করছি এবং আমি জানি মেইনটেন্যান্স কস্ট ইকুয়াল হচ্ছে এসিটি ইনটু ডেভেলপমেন্ট কস্ট। এসিটি 0.25 এন্ড এখানে হচ্ছে 30 lakhs। ওকে, সো এখানে আপনার অ্যান্সার আসবে কত? 30 কে যদি আমি 4 ভাগে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 7.5 লাখ। ওকে, সো এটা হচ্ছে আপনার এখানকার মেইনটেন্যান্স কস্ট। আশা করি জিনিসটা আমি বুঝাতে পারছি। সো এই ধরনের ম্যাথ আপনারা হচ্ছে পরীক্ষায় পাবেন এবং হচ্ছে আপনাকে একটা সিনারিও দেওয়া থাকবে। সেই সিনারিও থেকে আপনাকে ডিফাইন করতে হবে যে এইটা কোন প্রসেস মডেলের আন্ডারে যাচ্ছে। এটাকে আপনি দিতে হবে নাকি এরকম একটা সিম্পল দিলেই হবে। ওকে, সো এটা আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইউএমএল নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।